ভারতে আর্মি ছাড়া আর দুটো ধরনের মানুষ ফুটবল খেলা নিয়ে খুব প্রচার করছে। এক হচ্ছে ইউরোপীয় অধ্যাপক এবং বিভিন্ন স্কুলের টিচাররা, এবং দ্বিতীয় হচ্ছে মিশনারি এবং নেভির অফিসাররা। বাংলার প্রথম সিভিল ইঞ্জিনিয়ার, যার নাম নীলমণি মিত্র, তাকে অ্যাপয়েন্ট করেন সেখানে প্রাসাদসম একটি বাড়ি বানাতে, এবং সেখানে একটি মার্বেল প্যালেস বানানো হয়। পুরোটাই বাংলার প্রথম সিভিল ইঞ্জিনিয়ার নীলমণি মিত্রর তত্ত্বাবধানে। এইখানে এই বাড়ির নাম দেওয়া হয় মোহনবাগান ভিলা। মোহামেডান স্পোর্টিং ক্লাব আসলে শুরু হয়েছিল জুবিলি ক্লাব নামে 1887 সালে। কিন্তু 1887 সালে নবাব আজিজুল ইসলাম, বা তার নামের একটা ভেরিয়েশনও আছে কিছু কিছু জায়গায়, নবাব আজিজুল ইসলামটাই আমরা পাই, উনি গোড়াপত্তন করেছিলেন। ওনার সাথে দুজন মৌলবি, আব্দুল ঘানি এবং মোহাম্মদ ইয়াসিন। নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকি আড্ডায় আপনাদের আবার স্বাগত। আমি আর দেবজয়দা ভারতীয় ফুটবলের ইতিহাসের যে পডকাস্ট সিরিজ করছি তার তৃতীয় এপিসোডে আমরা ফিরে এসেছি। দেবজয়দা, আমরা সেকেন্ড এপিসোডের শেষে কোথায় থেমেছিলাম, কি নিয়ে আলোচনা করেছিলাম, একটু যদি বলো। আমরা দ্বিতীয় এপিসোডের নাম ছিল ভারতে ফুটবলের প্রসার, যেখানে আমরা দুটি গুরুত্বপূর্ণ ক্লাবের গোড়াপত্তন নিয়ে কথা বলেছি। মোহনবাগান 1889, 1891 মোহামেডান স্পোর্টিং ক্লাব। এছাড়াও নর্থ ইন্ডিয়াতে কি করে বিভিন্ন স্কুলের মাধ্যমে ফুটবল ছড়িয়ে পড়ছে। আর গৌরব, তুমি যদি দেখো, ভারতের ওয়ান অফ দ্য প্রাইম টুর্নামেন্টস যদি আমরা ফুটবলের দিক দিয়ে ধরি, তাহলে সেটা ডুরান্ড কাপ। মোহনবাগানের শুরু 1889, এর ঠিক এক বছরের আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডুরান্ড কাপ শুরু হচ্ছে। আর ডুরান্ড কাপ শুরু হচ্ছে সিমলাতে। যে কথা আলোচনা আমরা আগের এপিসোডে করলাম, যে বিভিন্ন স্কুলের মাধ্যমে নর্থ ইন্ডিয়ায় খেলাটা ছড়িয়ে পড়ছে, আর সিমলা ছিল সেই সময়ে ভারতের সামার ক্যাপিটাল। তাই কলকাতা ছাড়া আর কোনো শহরে যদি ফুটবল টুর্নামেন্ট শুরু হতো, তাহলে বোধহয় সেটা বাই অবভিয়াস রিজনই সিমলাই ছিল। একদমই সিমলায় শুরু হওয়ারই কথা, এবং সেটার পিছনে একজন ব্যক্তির খুব জরুরি একটা ভূমিকা আছে। তার নাম হচ্ছে স্যার মর্টিমার ডুরান্ট, যার নামে ডুরান্ড কাপ। এবার এই স্যার মর্টিমার ডুরান্ট কে, সেটা নিয়ে একটু বলে নেওয়া দরকার। উনি, আমরা যে একটা ক্লাস নিয়ে কথা বলছিলাম, যে একটা খুব কম বয়সী ব্রিটিশ যুবক যাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি রিক্রুট করছে, তারা 16-17 বছর বয়সে ইন্ডিয়ায় চলে এসে অনেকেই কিন্তু ইন্ডিয়ায় থেকে যাচ্ছে, এখানেই তারা থাকছে, সংসার করছে। তার মধ্যে স্যার মর্টিমার ডুরান্টের বাবা হচ্ছে অন্যতম, এবং মর্টিমার ডুরান্টের জন্ম হয় ভোপালে 1840। মানে বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ইন্ডিয়া। একদমই, বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ইন্ডিয়া, এডুকেটেড ইন অ্যান ইন্ডিয়ান স্কুল, এবং ভারতে পড়াশোনা করছে। ভারতের ডেমোগ্রাফি খুব ভালো করে জানে, বিভিন্ন বর্ডার প্রভিন্স, মার্জিনাল জায়গায় পোস্টেড ছিলেন উনি। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ঠিক আগে যখন অ্যাংলো আফগান যুদ্ধ হচ্ছে, তখন উনি কাবুলে পোস্টেড, এবং উনি হচ্ছে ডিফেন্স সেক্রেটারি তখন। এবং এই কারণেই পাকিস্তান এবং আফগানিস্তানের মাঝের যে বর্ডার, সেই বর্ডারের নাম হচ্ছে ডুরান্ট লাইন, এবং সেটা স্যার মর্টিমার ডুরান্টের নামেই, যেটা খুব অবভিয়াস। মানে তিনি তো আর্মি অফিসিয়াল ছিলেন, হায়ার র্যাঙ্কের, কিন্তু তার সাথে ফুটবলের জড়ানোটা বরং একটু অবাক। হ্যাঁ, এবার সেটা অবাক করা, সেটা বলতে গেলে তখন যেটা আমরা আগের দিনই বলছিলাম, যে ডিসিপ্লিন, খেলার ব্যাপারে এবং স্পোর্টসম্যান অ্যাটিটিউড, স্পোর্টসম্যান কালচার, এগুলো ভারতীয় যুবকের মধ্যে, তার থেকেও বড় কথা ব্রিটিশ যেসব যুবকরা এখানে পোস্টেড, তাদের মধ্যে সেটা জিইয়ে রাখা, এটার একটা প্রধান টুল হিসাবে ব্যবহার হয়েছিল ফুটবল। এবং রাগবিরও চেষ্টা করা হয়েছে, কিন্তু রাগবি এখানে খুব একটা পপুলার হয়নি, সেই জন্য ফুটবলটাই ইভেনচুয়ালি পপুলার হয়, এবং ফুটবল খেলাটাও অনেক সহজ। সেই কারণে উনি সিমলায় তখন পোস্টেড ছিলেন, এবং ওনার মনে হয় যে বিভিন্ন যে রেজিমেন্টাল টিমস যারা নিজেদের মধ্যে খেলছে, তাদের ভালো ভালো টিম আছে, তো তাদের জন্য একটা টুর্নামেন্ট করা প্রয়োজন, যেখানে তারা নিজেদের ট্যালেন্ট শোকেস করতে পারবে, একটা কোনো ট্রফি জিততে পারবে। সেই কারণে সিমলাতে ডুরান্ড কাপটা তৈরি, আর খুব একটা কারণ নেই। তো এইখান থেকে ডুরান্ড কাপ সিমলায় গোড়াপত্তন হয়। ডুরান্ড কাপ মানেই কিন্তু আমাদের মনে প্রথম যে প্রশ্নটা আসে সবার মনেই, যে ডুরান্ড কাপে 3টে ট্রফি কেন? সব জায়গায় আমরা দেখি একটা করে ট্রফি দেওয়া হয়, তাহলে ডুরান্ড কাপে 3টে ট্রফি কেন দেওয়া হয়? আচ্ছা, আমি বলি তাহলে। 3টে, এটা খুব মজা, যে 3টে ট্রফির মধ্যে প্রথম ট্রফি হচ্ছে ডুরান্ড কাপ, যেটা মর্টিমার ডুরান্ট, এবং উনি খুব ফ্যাসাদে পড়েন। প্রথম এই ডুরান্ড কাপ স্পন্সর করে
প্রথম কাপটা উনি কিনে দেন, রূপোয় বাঁধানো একটি কাপ। এবং প্রথম দিকের একটি টিম, তারা পরপর 3 বছর কাপটা জেতে, এবং জেতার ফলে এই কাপটা তাদের হয়ে যায়। তো তখন মর্টিমার ডুরান্ট ঠিক করেন, ঠিক আছে আমি আরেকটা কাপ তাহলে কিনে দেবো। তো উনি আরেকটা কাপ তখন করেন। আবার 1896 থেকে 1898 আবার আরেকটি রেজিমেন্টাল টিম, তারা আবার পরপর 3 বার জেতে। দ্বিতীয় কাপটাও চলে যায়। এইবার উনি বোঝেন যে না, এইভাবে চলবে না, আমাকে এই করে তাহলে প্রচুর কতগুলো আর কাপ কিনবো। তো তখন উনি ঠিক করেন যে না, ডুরান্ট কাপ একটা মিনিয়েচার দেওয়া হবে এবং কাপটা ফিরিয়ে দেওয়া হবে। এই সময় ভাইস রয়েস কাপ, আরেকটা কাপ যেটা পরবর্তীকালে প্রেসিডেন্টস কাপ, যেটার নাম আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওটা পরে স্পন্সর করেন। এবং তৃতীয় ট্রফি যেটা, সেটা হচ্ছে সিমলা ট্রফি। তো এইটারও খুব মজার একটা গল্প, যে সিমলাতে 1888 থেকে 1903 পর্যন্ত হয় ডুরান্ট কাপ, 15 বছর। তো সেই 15 বছরের শেষে ব্রিটিশ অথরিটির মনে হয় যে ফুটবলটা শুধু সিমলাতেই কেন আটকে থাকবে, টুর্নামেন্টটা খুব নাম করছে, আমরা রোটেশন পদ্ধতিতে করবো ভারতের বিভিন্ন জায়গায়। তখন সিমলার যারা নিবাসী এবং ওখানকার যারা ব্রিটিশ অফিসার্স, তারা খুব এটার বিরোধিতা করে, এবং তারা সেই বিরোধিতাটাকে সলিডিফাই করার জন্য তারা একটা সিগনেচার ক্যাম্পেইন করে, এবং তারা নিজেরা ফান্ড কালেক্ট করে একটা ট্রফি কেনে, বলে এটার নাম সিমলা ট্রফি। সিমলা ট্রফি নাম দিলে সেই ট্রফি তুমি সিমলার বাইরে নিয়ে যেতে পারবে। সুতরাং এই কারণে 3টে ট্রফি ডুরান্ট কাপে দেওয়া হয়। কিন্তু এই যে 3টে ট্রফি দেওয়া হয়, এই 3টে ট্রফি হারিয়ে যাওয়া নিয়ে বোধহয় একটা গল্প আছে। হ্যাঁ, মানে এই হারিয়ে যাওয়া নিয়ে একটা মজার গল্প আছে। মজার ঠিক না, ফ্যাক্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুরান্ট কাপ বন্ধ হয়ে যায়, এরপরে ট্রফিটা খোয়া যায়। এই ট্রফিটা তখনকার কমান্ডার ইন চিফের ঘরে, ক্লড অচিনেকের ঘরে, আমাদের ডিফেন্স সেক্রেটারি ধীরুভাই প্যাটেল উদ্ধার করেন। তিনি 47 সাল নাগাদ, যবে ভারত 47 থেকে 53 অব্দি উনি ডিফেন্স সেক্রেটারি ছিলেন, তখন উদ্ধার করেন, এবং সেই ট্রফিগুলো উদ্ধার করে তিনি এসবিআই এর ভল্টে রেখে দেন, কারণ সেই সময় ডুরান্ট কাপ হচ্ছিল না। এই ভল্টে ততদিন গচ্ছিত রাখা থাকে। এরপরে 1951 যখন ডুরান্ট কাপ আবার শুরু হয়, তখন সেই ভল্ট থেকে বের করে আবার ডুরান্ট কাপ দেওয়া শুরু হয়। এবং এই সময় যে ভারতের পার্টিশনের সময়, মানে আমাদের তো স্বাধীনতার সাথে দেশভাগটাও খুব ক্লোজলি কানেক্টেড। আমরা স্বাধীনতার প্রতি বছর উদযাপন করি, দেশভাগ নিয়ে কথা বলি না অতটা। এই পার্টিশনের সময় কি ধরনের কেয়স হয়েছিল তার একটা প্রমাণ। কারণ ডুরান্ট কাপ প্রি ইন্ডিপেন্ডেন্স ভারতে একটা সব থেকে ইম্পর্টেন্ট। এই কাপটা কোথায় আছে সেটা খবর রাখারও কারোর সময় নেই। যদি আমরা আবার একটু ডুরান্ট কাপের প্রি ইন্ডিপেন্ডেন্স ইতিহাসের ওই সময় ফিরে যাই, এই সময় দুবার 1922-এ প্রথম মোহনবাগান আসে ভারতীয় টিম হিসেবে, তাছাড়াও দুবার খুব ইন্ডিয়ান দুটো টিম ভালো খেলে। 1938-এ মোহামেডান জেতে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। কিন্তু প্রথমটা আমি বলছি 1926-এ ইস্ট ইন্ডিয়া রেলওয়েজ, তারা 2-0 গোলে ইয়র্ক অ্যান্ড ল্যানচেস্টার রেজিমেন্ট ওদের কাছে হারে। প্রথম একটা ভারতীয় টিম সেমিফাইনাল খেলে, এবং তারা কিন্তু খুব ভালো খেলছিল, তাদের হয়তো জেতারও কথা ছিল। তো এইটা আমরা একটা রেকর্ড পাই যেখানে ওরা খুব ভালো পারফর্ম করে। দ্বিতীয় ঘটনাটা অনেক বেশি, দ্বিতীয় ঘটনাটা যদি তুমি একটু বলো, যেটা 1936-এ যে ঘটনাটা ঘটে, এরিয়ান্স সেবারে খুব ভালো খেলছিল, আর সেই সময় এরিয়ান্স একটা নামকরা ক্লাব, সেটা আমরা প্রথম এপিসোডেই বলেছি। এরিয়ান্স 1936-এ সেমিফাইনালে ওঠে, তারা মুখোমুখি হয় গ্রিন হাওয়ার্ডস রেজিমেন্টের। খেলাটা 0-0 চলছিল। সেকেন্ড হাফে একদম শেষের দিকে তারা একটি পেনাল্টি পায়। এই পেনাল্টিটা দুবার ডিসঅ্যালাউ হয়, এবং খেলাটা 0-0 হয়, এবং রিম্যাচ হবে পরের দিন বলে ঘোষণা করা হয়। এরপরে এরিয়ান্স ক্লাব এই ডিসিশনে একেবারেই অসন্তুষ্ট হয়ে ক্লাব তুলে নিয়ে বাড়ি ফিরে আসে। তারা পরের দিন খেলতে রাজি হয় না। বলাই বাহুল্য যে রেফারি একজন ব্রিটিশ রেফারি ছিলেন, সুতরাং রেফারিং নিয়ে যে সমস্যা, রেফারিং নিয়ে যে সেটা যুগান্তর, এটার মধ্যে কোনো অতীত বর্তমানে কোনো পার্থক্য না। কিন্তু এই সময় রেজিমেন্টের টিম যারা খেলতো, এই রেজিমেন্টের স্ট্রাকচার, এটা খুব বলা দরকার যে এই স্ট্রাকচারটা কিন্তু পোস্ট ইন্ডিপেন্ডেন্সেও ডুরান্ট কাপে থেকে গেছে। ডুরান্ট কাপে এখনো, ইনফ্যাক্ট এখনো যদি আমরা দেখি, 2-3টে আর্মির টিম খেলে, এবারই 3টে আর্মির টিম খেলে। এবং এই স্ট্রাকচার
থেকে যাওয়ার সাথে সাথে আরেকটা যেটা ঘটনা ঘটেছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স, ডুরান্ট কাপ যেটা স্বাধীনতার পূর্বে ভারতের প্রিমিয়ার মোস্ট কম্পিটিশন ছিল, সেটা স্বাধীনতার পরেও কিন্তু থেকে গেছে। স্বাধীনতার পরে 1990 দশক পর্যন্ত বা ন্যাশনাল লিগ শুরু হওয়া পর্যন্ত কোন টিম কটা ডুরান্ট কাপ জিতেছে সেটা থেকেই এই টিম কত বড় টিম এটা এবারে ভাবা হতো। ডুরান্ট কাপ এবং ক্যালকাটা ফুটবল লিগ এই দুটো কম্পিটিশনে প্রধানত ফোকাস করা হতো। এই সময়ে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ভারতে আমরা খুব বেশি সেটা নিয়ে এখন বলবো না, আমরা এখন আগের ইতিহাসটাই ঝালিয়ে নিতে চাইছি, তারপরে আমরা আস্তে আস্তে এগোবো, অনেক কিছু বাকি এখনো। কিন্তু পোস্ট ইন্ডিপেন্ডেন্সে একজন রিটায়ার্ড কর্নেল কে গাঙ্গুলি, উনার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। উনি 1954 থেকে 1988 34 বছর ক্ষমতায় থাকা সবাই পেরে ওঠে না। আমাদের কিছু কিছু উদাহরণ আছে, তার মধ্যে এই কে গাঙ্গুলি একজন। উনি 34 বছর ওই সময় ক্ষমতায় ছিলেন এবং করে থাকলে এইটা আমার প্রশ্ন। এবং উনি ভারতের প্রিমিয়ার কম্পিটিশন ডুরান্ট কাপ করে তোলেন। এছাড়া আরেকটা ইতিহাসে আমরা ফিরে যেতে চাই, সেটা হচ্ছে যখন প্রথম দিকে খেলছে, আমরা যখন বসে দেখছিলাম যে কারা কারা জিতছে টুর্নামেন্ট 1888 থেকে, যে প্যাটার্ন কি তুমি দেখতে পেলে যে কয়েকটা টিমই বারবার জিতছে? হ্যাঁ, যেই জন্য তো ডুরান্টকে ওই তুলে দিতে হলো 3 বছর পরে বাড়ি নিয়ে চলে যাবে, এটা তুলে দিতে। এবং যারা 3 বার জিতছে তারাই আবার পরে 2 বার গ্যাপ দিয়ে আবার 2 বার জিতছে। এইটার সাথে একটা ইতিহাস খুব ক্লোজলি কানেক্টেড। এটা হচ্ছে এই সময় যখন দেখে ব্রিটিশরা কিছু টিম তারা ডমিনেট করে ফেলছে, তারা তখন ঠিক করে যে না, এরকম ভাবে চলবে না, মানে এটা পুরোপুরি ফিনান্সিয়াল ফেয়ার প্লের মতো ব্যাপার। এখন যেটা বিভিন্ন টিম 115টা 120টা 125টা তাদের এগেনস্টে চার্জ আসে, সেই রকম চার্জ ওদের এগেনস্টে হয়তো আসছিল, যে এরা লবিং করে এই প্লেয়ারকে নিয়ে যাচ্ছে। তখন তারা ডিসাইড করে যে আমাদের এখন রেগুলেশনস একটা রেগুলেটরি বডি দরকার, এবং এই রেগুলেটরি বডির যে প্রয়োজনীয়তা, এইটার থেকেই গোড়াপত্তন হয় ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, আইএফএ। যারা আইএফএ শিল্ড করে, যারা সিএফএল করে। সুতরাং আমরা এই আইএফএ এর ইতিহাস নিয়ে পরের দিন ফিরে আসবো। আমার মনে হয় আইএফএ নিয়ে আমাদের অনেক কথা বলতে হবে। আমরা আইএফএ এর ইতিহাস, আইএফএ কিভাবে শুরু হলো, আইএফএ কিভাবে কাজ করতে শুরু করলো, আর আইএফএ কিভাবে ভারতীয় ফুটবলে মুখ্য ভূমিকা নিতে শুরু করলো এআইএফএফ এর শুরু হওয়া অবধি, সেটা নিয়ে আমরা পরের এপিসোডে। সন্তোষের রাজা এই সময় একটা ভীষণ টার্মোয়েল সময়, খুব ডামাডোল চলছে। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী আবার ফিরে আসবেন আমাদের প্রোটাগনিস্ট। আমরা ভারতবর্ষের স্বাধীনতার আগে যদি আলোচনা করি, তাহলে ওনাকে বারবার ফিরিয়ে আনতেই হবে। তো আমরা যাকে নিয়ে আলোচনা করেছি তারা আবার মুখ্য ভূমিকায় ফিরে আসবেন এরপর। আমরা আইএফএ শিল্ড এবং আইএফএ শিল্ড, ক্যালকাটা ফুটবল লিগ এবং আরও যা ছোট ছোট এই সময় টুর্নামেন্ট হচ্ছিল, রোভার্স কাপ, কোচবিহার কাপ, ট্রেডস কাপ, এইসবের আলোচনায় পরের দিন ফিরে আসবো। এবং আমার মনে হয় পরের দিন আমরা আরও বেশি করে কলকাতার কোন কোন ক্লাব এই টুর্নামেন্টগুলোতে খুবই ভালো পারফর্ম করেছে সেগুলোও হাইলাইট করতে পারবো। একদম, যেগুলো আমরা স্কিপ করে যাচ্ছি এখন স্কিপ করছি কারণ আমরা ডুরান্ট কাপে এখন ফোকাস করছি, কিন্তু আস্তে আস্তে আমরা আমরা কিন্তু মোহনবাগান নিয়ে কথা বলার সময়ও শুধু ফোকাস করেছি মোহনবাগান কিভাবে শুরু হলো, মোহামেডানকে নিয়ে কথা বলার সময়ও আমরা ফোকাস করেছি মোহামেডান কিভাবে শুরু করলো, কিন্তু এরা কিভাবে ভারতীয় ফুটবলে প্রাইম ক্লাব হয়ে উঠলো তার পেছনে কিন্তু এদের বিভিন্ন ট্রফি জয়, এদের বিভিন্ন পারফরমেন্স রয়েছে। এরপরে ইস্টবেঙ্গল ক্লাবের পতন হবে, সে নিয়ে আমরা কথা বলবো। সুতরাং অনেক কিছুই বলার অনেক কিছুই রয়েছে এবং আমাদের কোনো তাড়া নেই, আমরা নিজেরাই নিয়ে আলোচনা করব, আমরা আমাদের সাথে এগিয়ে নিয়ে যাব। আর আমার মনে হয় আপনারা জানান যে কোন সময়টা নিয়ে আপনারা বিশেষভাবে জানতে ইচ্ছুক, কোনো কিছু যদি আমরা মিস করে যাচ্ছি, কারণ পুরোটাই তো আমরা বিভিন্ন নথিপত্র ঘেটে, বিভিন্ন ইন্টারনেটে সার্চ করে, বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন খবরের কাগজ থেকে যা খবর পাচ্ছি বা বিভিন্ন বই থেকে যা লেখা পড়তে পারছি তার থেকে, কিন্তু এটা হতেই পারে আপনারা এমন কিছু পড়েছেন বা আপনাদের কাছে এমন কিছু তথ্য আছে যেগুলো আমরা এই 3টে এপিসোডে মিস করে গেছি, সেগুলোও আমাদের জানান, কারণ তাহলেই এই পুরো ভারতীয় ফুটবলের ইতিহাসটা আরও রিচ হবে। একদম।
এবং সেটা একটা পূর্ণতা পাবে আমাদের পূর্ণতা পাবে। আলোচনাটা। যেমন আমরা ইতিমধ্যেই ফিডব্যাক পেয়েছি, আমাদের একজন দর্শক বন্ধু আমাদের কমেন্ট করে জানিয়েছেন যে উনি জানতে চান যে এত ভালো শুরু হওয়া সত্ত্বেও বাঙালি ফুটবলার আস্তে আস্তে কমে যাচ্ছে কেন। আমরা সেটা মাথায় রেখেছি, আমরা সেটা নিয়ে এটাতে পৌঁছতে আমাদের আসলে অনেক দিন লাগবে। কারণ আমরা এখন 1890 আছি, ওটা 1990 এর পরেও ছিল, কিন্তু মানে বাঙালি ফুটবলার 1990 2000 আর সত্যি বলতে ওটা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। হ্যাঁ, আমরা নাম্বার অফ ফুটবলার্স ইন ইন্ডিয়ান ন্যাশনাল টিম, বেঙ্গলি ফুটবলার্স আমরা দেখছি খুবই কমে আসছে। এটা একটা সবার কাছেই একটা অ্যালার্মিং ঘটনা। সে নিয়ে আমরা কথা বলবো, আমরা ফিরে আসবো। এবং এই ভারতীয় বাংলার ফুটবল এবং ভারতের অন্য জায়গার ফুটবল নিয়ে আইএফএ এবং এআইএফএফ এর ডিভাইড, আমরা রোভার্স কাপের কথা যখন বলবো তখন মুম্বাইয়ের কথা বলবো, কারণ রোভার্স কাপ প্রধানত মুম্বাই থেকে খেলা হচ্ছে। আর ফুটবলের ইতিহাস নিয়ে বলতে গেলে আসলে বাংলার ফুটবলকে বাদ দিতে তো পারবো না, কারণ ভারতীয় ফুটবলের ইতিহাস বলতে আমরা বাংলা। আমার মনে হয় গৌরব, আমরা আরও কয়েকটা জিনিস, যেহেতু আজকে সময় রয়েছে, আরও কয়েকটা জিনিস আমাদেরকে উল্লেখ করতে হবে। সেটা হচ্ছে এই সময়ে তুমি নর্থ ইন্ডিয়াতে স্কুলের মাধ্যমে কি করে ফুটবল ছড়িয়ে পড়ছে সেটা আলোচনা করেছো, সেটা আমাদের অলরেডি বলেছো, আমরা তোমার মুখ থেকে শুনেছি। অন্য স্টেটগুলোতে আর কি কি ক্লাবে শুরু হচ্ছে সেগুলো আমরা, সেটা আমাদের রিসার্চে উঠে এসেছে, এটা সেগুলো আমরা পেয়েছি। কিছু ক্লাবে কিছু ম্যাচের খবর যেগুলো স্কুলের বাইরে, স্কুল ছাড়াও, বিশেষ করে কেরালা, বম্বে, নর্থ ইস্ট, গোয়া, আজকেও যেখানে ফুটবল জনপ্রিয়, মানে ফুটবল বলতে আমরা কলকাতা, কোচি, গোয়া, নর্থ ইস্ট এগুলোকেই মেনলি বুঝি, তখনও আমরা কিছু খবর পাচ্ছি এই সমস্ত জায়গায় ফুটবল। একদমই, মানে এইগুলোর ইতিহাস খুব রিসেন্ট ইতিহাস নয়, এগুলো পুরনো ইতিহাস, প্রথম থেকেই এই জায়গাগুলোতেই খেলা হচ্ছে। আমরা এইরকম একটা অ্যাপ্রোচ নিয়ে এগোচ্ছি। আমরা আবার ফিরে আসবো পরের এপিসোডে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই পডকাস্ট দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছুই করুন। আমাদের চ্যানেলে অন্য কন্টেন্টও আসছে, আমাদের রিলগুলো আসছে, সেগুলো ফলো করুন। এবং যেহেতু আমরা ভারতীয় ফুটবলের ইতিহাস নিয়ে কথা বলছি, বাংলার ফুটবলের জয় হোক, ভারতীয় ফুটবলের জয় হোক।